মেঘ ফ্রেশ হয়ে ওড়না দিয়ে ভালোভাবে মাথা ঢেকে নিচে গেল। যদিও ওর একটু রেস্ট নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু এখন আর সম্ভব নয়। মেঘ নিচে গিয়ে ওর আব্বার পাশে বসল। এটা ওর অভ্যাস, যেখানেই যাক না কেন আব্বার সাথে আব্বার পাশে গিয়েই বসবে। মেঘের বসা দেখে দিলরুবা খানম বললেন, মেঘ মামুনি, এমনি তো সবসময় আব্বার কাছেই বসো, আজ না হয় আমার এখানে বসলে, এখানে আসো। এ কথা শুনে মেঘ একটু লজ্জা পেল। মেঘের বাবাও মেয়েকে যেতে বললেন। মেঘ বিনা বাক্যে দিলরুবা খানমের পাশে গিয়ে বসে পড়ল। মেঘ বলল, সরি মা, আসলে অভ্যাস তো সবসময় আব্বার পাশে বসা, তাই আর কি। তখন দিলরুবা খানম, সমস্যা নেই, আমরা কিছু মনে করিনি। আর সরি মামুনি, আজ বোধহয় আসা ঠিক হয়নি। এই যে আমাদের জন্য তুমি জার্নি করেও রেস্ট নিতে পারছো না। মা প্লিজ সরি বলবেন না, আমার সমস্যা হচ্ছে না, এসবে অভ্যাস আছে। তখন রিম আর ঝিম এসে মেঘের কোলে গিয়ে উঠল। তা দেখে ওদের মা বলল, রিমঝিম, এটা কি হচ্ছে ছোট মা, হাতে ব্যথা পাবে তো। নামো মেঘের কোলে থেকে, এখানে আসো। আহা ভাবি, থাক না, আমি একটুও ব্যথা পাচ্ছি না, আর সমস্যাও হবে না। তখন কেউ আওয়াজ করে বলল, তুমি যে নিষ্ঠুর মেয়ে, না তোমায় ব্যথা লাগে, না করে ভয়, ব্যথা পেলেও তো একটা টু শব্দও করবে না। রিম ঝিম মামনিরা, তোমরা আমার এখানে আসো, ছোট বাবা তোমাদের কোলে নেবে। ধূসরের কথা শুনে রিম ঝিম দৌড়ে গিয়ে ধূসরের কোলে উঠে পড়ল। এদিকে মেঘের পরিবারের সকলেই ধূসরকে দেখে অবাক। বেশি হয়েছে শিফা, এত সুন্দর ড্যাশিং হ্যান্ডসাম ছেলে মেঘের হাজবেন্ড। তবে এতে শায়লা আর ওর মা বেশ খুশি। ভালো একটা ধূসর ওদের কোলে নিয়ে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই। তখন আয়মান চৌধুরী বললেন, ওয়ালাইকুমুস সালাম, আমরা সকলে ভালো আছি, তুমি কেমন আছো ধূসর। আব্বা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ধূসর, শ্বশুরবাড়ি আসার সময় হলো তাহলে তোমার। কি করব আব্বা, আপনি আর আপনার মেয়ের কথা শুনেই তো কচ্ছপের পিঠ থেকে নেমে ঘোড়া ছুটিয়ে আসতে হলো। এ কথা শুনে মেঘ বলল, আপনি এ কথাও ওনাকে বলেছেন আব্বা। আরে আম্মা, আপনিই তো বললেন বলতে, তাই বলেছি। হুম। তখনই মেঘের মা ড্রয়িং রুমে এসে বলল, মেঘ, ওনাদের নিয়ে এসো খাবার টেবিলে। এত বছর পর মায়ের মুখে নিজের নাম শুনে চমকে উঠল মেঘ। ও মায়মুনা চৌধুরীর দিকে তাকালেন, চোখটা ছলছল করে উঠল। মেঘ বুঝতে পারল ধূসরের পরিবারকে দেখে ওর মা বলেছে। ও নিজেকে সামলিয়ে নিল। আয়মান চৌধুরী সকলকে খাবারের জন্য তাড়া দিলেন। তখন ধূসর মায়মুনা চৌধুরীর কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন আপনি। এ কথা শুনে মায়মুনা চৌধুরী একটু অপ্রস্তুত হয়ে গেলেন। কিচেন থেকে সব শুনছিল, এটাই যে তার মেয়ের জামাই, উনি বুঝতে পারলেন। তিনি সৌজন্যতার খাতিরে হাসি টেনে বললেন, ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা এই ছেলেকে কি ভুলে গিয়েছিলেন। অবশ্য ভুলে যাওয়ার কথাই, সেই কবে দেখা হয়েছিল, অবশ্য ঠিকভাবে দেখেছিলেন কিনা সেটা বলতে পারছি না। এ কথা শুনে যেন মায়মুনা চৌধুরী আরও অপ্রস্তুত হলেন। তিনি বললেন, ব্যাপারটা তেমন না, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার খাবে, আমার কিচেনে একটু কাজ আছে, আমি যাই। বলেই মায়মুনা চৌধুরী চলে গেলেন। ধূসর বুঝতে পারল তার শাশুড়ি মায়ের অবস্থা, তাই কিছু বলল না। তখন আজান বলল, ভাইয়া, তুমি কিন্তু আমায় দেখছই না। আরে ছোট ভাইয়া, তোমার কাছে আসতে হলে তো একটু সময় নিয়ে আসতে হবে। তাছাড়া আব্বা মায়ের সাথে আগে কথা বলতে হতো তো, না হলে যদি আমায় অভদ্র বলে তাহলে আমার কি মান সম্মান থাকবে। হুম, একদম থাকবে না। তুমি খেয়েছো আজান। না,
আচ্ছা যাও টেবিলে বসো, আমি হাত মুখ ধুয়ে আসছি। ঠিক আছে। মেঘ ধূসরকে ওর ফুফুদের আর কাকিমণির সাথে পরিচয় করিয়ে দিল। আশা চৌধুরী ভালোভাবে কথা বললেও আয়না চৌধুরী মুখ বাঁকিয়ে চলে গেলেন, এতে অবশ্য ধূসরের কিছু যায় আসে না। সবাই চলে গেলে ধূসর মেঘের কাছে গিয়ে বলল, ঢাকায় এসেই মারামারি করেছ নাকি? শুনলাম ব্যান্ডেজ রক্তে পুরো ভিজে গেছিল। মারামারি করলেই আপনার কি এখন? চলুন, সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। হুম। ধূসর চলল পেছনে, মেঘও চলল। বাড়ির সব পুরুষেরা আয়মান চৌধুরী বাদে অফিসে গেছে আর মেয়েরা পরে খাবে বলে ওপরে চলে গেছে। মাইমুনা চৌধুরী, আশা চৌধুরী আর জাহানারা চৌধুরী শুধু নিচে আছেন তাদের খাবার পরিবেশন করার জন্য, আর মেঘও তাই। আয়মান চৌধুরীর পাশের চেয়ারে ধূসর বসল। তখন মাইমুনা চৌধুরী বললেন, মেঘ তুমিও ওনাদের সাথে বসে পড়ো, এমনিতে অনেক পথ জার্নি করে এসেছ। হুট করে মায়ের এমন আচরণ দেখে মেঘের কান্না পাচ্ছে। এটা সত্যি ভালোবাসা নাকি লোক দেখানো? ধূসরের পরিবারের জন্য। আয়মান চৌধুরী বোধহয় মেয়ের মনোভাব বুঝতে পারলেন, কিন্তু কিছু বলল না। মেঘ নিজেকে সামলিয়ে বলল, সমস্যা নেই মা, আমি আপনাদের সাথে পড়ে বসব। এখন বসতে বলেছি, এখন বসো। না মা, থাক না। আসলে মেঘের তো হাতে ব্যান্ডেজ, ও এখন সবার সাথে কি করে খাবে? ওর একটু অস্বস্তি হচ্ছে। দিলরুবা খানম হয়তো মেঘের অবস্থা বুঝতে পারল, তাই তিনি বলল, এই নোলক, তুই যা ধূসরের পাশে বস। মেঘ এখানে আসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই হাত নিয়ে কিভাবে খাবে? এই কথা শুনে আপনা আপনি মাইমুনা চৌধুরীর হাত পা থেমে গেল। উনি একবার মেঘের দিকে তাকালো, আবার দিলরুবা খানমের দিকে। ওনার বুকটা হঠাৎ করেই জ্বলতে শুরু করল। কিন্তু কেন? মেয়েটা এত ভালোবাসা পাচ্ছে দেখে, নাকি এতদিন মেয়ের প্রতি যে অবহেলা করেছেন তার জন্য? ওনার খুব কষ্ট হচ্ছে। হুট করে উনি নিজেকে সামলিয়ে বলল, হ্যাঁ যাও, তুমি ওনার কাছে বসো। মেঘ বিনা বাক্যে চেয়ারে বসে পড়ল। দিলরুবা খানম মেঘকে যত্ন করে খাওয়াচ্ছে মাইমুনা চৌধুরী। আশা চৌধুরী ওনাদের দেখে খাওয়াচ্ছেন। মাইমুনা চৌধুরী আর চোখে মেঘদের ও দেখছে। দিশান বসেছে মায়ের পাশে। হুট করে দিশান বলল, মা, মেঘকে চিংড়ি মাছ দাও না, এই চিংড়ি মাছের তরকারিটা অনেক মজা হয়েছে। এ কথা শুনে চারজন একসাথে বলে উঠল, চিংড়ি মাছে মেঘের অ্যালার্জি। হঠাৎ করে একসাথে কথাটা বলায় মনে হলো কেউ স্লোগান দিচ্ছে। এদিকে দিশান পুরো আহম্মক বনে গেল। আর যে চারজন বলল তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। সেই চারজন হল আয়মান চৌধুরী, মাইমুনা চৌধুরী, ধূসর আর ধূসরের মা। মাইমুনা চৌধুরীর এহেন কথা মেঘ আর ওর বাবা চমকালো, সাথে অবাকও হল। দিশান পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, সরি, আমি জানতাম না। তখন মেঘ বলল, ইটস ওকে ভাইয়া, তবে আপনি যে আমার কথা বলেছেন আমি তাতে খুশি। এবার খান আপনারা। আর মা, আমার খাওয়া হয়ে গেছে, এবার আপনি শুরু করুন। তুমি তো সেরকম কিছু খেলেই না। তখন ধূসর বলল, বাদ দাও মা, ও ওরকমই খেতে পারে না, এই জন্যই তো শরীরের এই হাল। ওজন কত তোমার? একদম আমার ওজন নিয়ে কিছু বলবেন না। আমি ততটুকুই খাই যতটুকু আমার জন্য প্রয়োজন। এখন চুপ করে খান। ওকে। মেঘ উঠল না। কারণ যাদের সাথে খেতে বসেছে তাদের সাথে না উঠে না আগে উঠাটা অভদ্রতা দেখায়। ও সবার খাওয়া শেষ করার অপেক্ষা করল। সকলের খাওয়া শেষ হলে সবার সাথে উঠল। সবার বিশ্রামের প্রয়োজন। ছেলেরা নিচে সোফায় বসল। দিলরুবা খানম মেঘের ফুপি আর মায়ের সাথে টুকিটাকি কথা বলছেন। মেঘ রিমঝিম, রোহিণী আর নোলককে নিয়ে নিজের রুমে গেল। নোলক রুমে গিয়ে বলল, মাশাআল্লাহ ভাবি, তোমার রুম তো অনেক সুন্দর গোছানো। শুকরিয়া নোলক। তখন রিমঝিমের মা রোহিণী বলল,
তা মেঘ, শুনলাম সিলেট গিয়েছিলে, তা কেমন কাটলো সেখানে? আমাদের ভাইয়া কি করল? কি করবে ভাবি, তবে অনেকগুলো জায়গা ঘুরিয়েছে। যে কাজটা করতে গিয়েছিলে সেটা হয়েছে? আলহামদুলিল্লাহ, সব ভালোভাবেই হয়েছে। তখন রিম বলল, ছোট মা আমি পানি খাব। দাঁড়াও আমি আনছি। তখন ঝিম বলল, আমিও খাব। তখন ওদের মা বলল, একজনের পানি খেতে ইচ্ছে হয়েছে তো আরেকজনেরও খেতে হবে। তখন নোলক বলল, আরে ভাবি, ওরা টুইন, একজনের যা হবে অপর জনেরও তাই হবে। আর পানি পান করে খায় না। সে তো আমি জানি। তা নোলক, তুমি কি পানি চাওয়ার সময় বলো পানি পান করব, পানি দাও? তখন তো ঠিকই বলে, ভাবি পানি খাবো, পানি দাও। আরে ভাবি, তুমি ও না বাচ্চাদের সামনে প্রেস্টিজ পানছাড় করছো, ওটা এমনি বলেছি। আসলে ওই আর কি ভুল হয়ে গেছে। আর মেঘ, তোমার যেতে হবে না, আমি ওদের নিচে নিয়ে যাচ্ছি। ওখান থেকেই খাবে। না না ভাবি, দরকার নেই, আমি আনছি, সবে তো এলেন। মেঘ নিচে চলে গেল। বাড়ির বাকি মহিলাদের খাওয়া শেষ ও টেবিলে গিয়ে 2 গ্লাস পানি ট্রেতে করে নিয়ে আসছিল। মাঝপথে আজানের সাথে দেখা। আজান বলল, আপু দাঁড়াও, বলে 1 গ্লাস পানি নিয়ে মুখে দেবে অমনি মেঘ থামিয়ে বলল, আজান দাঁড়া, খাস না। আজান খেল না বলল, কেন আপু, কি হয়েছে? তুই কি ভুলে গেছিস আনাস রা থেকে বর্ণিত? আনাস রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তিনি দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন। মুসলিম 2024। ও সরি ভুলে গেছিলাম, এবং শুকরিয়া। আজান বসে পানি খেল। মেঘ আরেক গ্লাস পানি নিয়ে ওপরে গেল। তখন শায়লা এলো মুনকে নিয়ে নোলকদের সাথে কথা বলতে। সবাই আড্ডা দিচ্ছিল। হুট করেই ধূসর রুমের সামনে থেকে বলল, আসব? তখন মেঘ বলল, না, এখানে সবাই আড্ডা দিচ্ছে, আপনি পড়ে আসুন। তাহলে তুমি বাইরে আসো, কালকের ব্যাপারটা নিয়ে কথা ছিল। আচ্ছা আসছি। ও উঠতে নেবে, তখন শায়লা নোলক বলল। মেঘ সেসবের তোয়াক্কা না করে বাইরে চলে গেল। তখন শায়লা বলল, আপনারা মেঘকে অনেক ভালোবাসেন তাই না? তখন রিমঝিমের মা রোহিণী বলল, মেঘ এত কিউট, ভালো না বেশে থাকাই যায় না। তবে হ্যাঁ, আমাদের পরিবারের সকলেই মেঘকে অনেক ভালোবাসে। আমি যতদূর জানি আপনারা বিয়ের পরপরই দেশে ছিলেন না, তাহলে আপনাদের ভেতর এত সখ্যতা কিছু মনে করবেন না, এমনিই বললাম। মুনের কথায় রোহিণী হেসে বলল, আসলে ওদের বিয়ের কয়েক মাস পর আমার শ্বশুরের অ্যাক্সিডেন্ট হয়। তার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলাম। মা কাউকে এখানে রেখে যেতে চান না, তাই সবাই মিলেই যাই। মেঘ আর আঙ্কেল তো কয়েক মাস পরপরই যেতেন আমাদের সাথে দেখা করতে। তাছাড়া আমরা দেশে আসার পর তো আমাদের দেখা সাক্ষাৎ হতো। মা কিছু রান্না করলেই মেঘকে ফোন করত, মেঘও যেত আমাদের বাড়ি। এই কারণেই এত সখ্যতা। আপনারা জানতেন না? এ কথা শুনে মুন আমতা আমতা করতে লাগল, কারণ ওরা কেউ মেঘের খোঁজই নেয়নি। মুন কোনো রকমে বলল, আসলে মেঘ পড়াশোনার জন্য বেশিরভাগ ওর ফ্ল্যাটে থাকত, তো তাই সেরকমভাবে তেমন কিছু জানি না। ওহ আচ্ছা, তোমার ফোন কোথায়? জানি না মানে কি? আসার পরে ফোনটা বের করিনি, বোধহয় আমার ব্যাগেই পড়ে আছে। সাধে কি তোমায় কেয়ারলেস বলি? কেন, ফোন দিয়ে কি করবেন? খবর কিছু জানো? 3 ঘন্টা আগে রোকনুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। আমি একটু আগে অনলাইনে ঢুকলাম আর এই নিউজ চোখে পড়ল। কিন্তু আমরা তো এখনো কিছুই করলাম না। অ্যারেস্ট ওয়ারেন্ট বের হলো কখন? আমি বের করিয়েছি? মানে?
আমার কাজ আমি দেরিতে করতে পছন্দ করি না। কালকেই আমি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে সব জানিয়েছি আর বলেছি এরেস্ট ওয়ারেন্ট বের করে পুলিশকে দিতে, কারণ পুলিশের কাছে এরেস্ট ওয়ারেন্ট ছিল না, বিধায় সব জেনে সেও চুপ করেছিল। সেও অনেক দিন যাবৎ রুকনুজ্জামানকে ধরার জন্য চেষ্টা করছিল, নাগাল পাচ্ছিল না। আমার সাথে এর আগেও তার কথা হয়েছিল। আমায় কেন বললে না? এটা আমার কাজ, আপনার না, তাই। বউ লয়ার থাকলে ভীষণ জ্বালা, একটা কথা বললে সেটারও যুক্তি রেডি। হুম আর হ্যাকালি রুকনুজ্জামানের কেস করতে উঠবে আর আমি এই কেস লড়ব। সব ফেভারে আছে, এই কেসটা আমিই জিতব ইনশাআল্লাহ। তবে আপনাকেও লাগবে কেমিক্যালগুলোর ব্যাখ্যা দিতে, আর আপনি কিভাবে ওনার গোডাউনে কেমিক্যাল পেয়েছেন সেটার ভিডিও দেখাবেন। তবে হ্যাঁ, আপনি যে আমার সাথে ছিলেন এটা বলবেন না। আপনার জন্য, আপনার মাধ্যমেই তাকে শাস্তি দেব, এর জন্যই তো ধূসর নামটা ইউজ করেন না। কাল করতে আপনার ফুল নাম বলবেন, দেখব রুকনুজ্জামানের অবস্থা কি হয়, আর আপনি তাদের ব্যাপারে কি জানেন সেটাও বলবেন। এর মাধ্যমে জানা যাবে ওনার সাথে কে আছে। যদি না বলে সেটা জানার জন্য কোর্ট ওনাকে রিমান্ডে নেবার আদেশ দেবে, সেটার ব্যবস্থা আমি করব। তখন আরেকজন সম্পর্কে আমরা ধারণা পাব। ওকে, যাই হোক, তুমি কিন্তু একজন দুর্দান্ত লয়ার। শুক্রিয়া ফর ইউর কমপ্লিমেন্ট। আর কিছু বলবেন? রূপের সাথে তোমার কথা হয়েছে? হুম, তেমন কিছু বলেনি, শুধু বলেছে লোকটা যেন তার কৃতকর্মের যোগ্য শাস্তি পায়। ও ওর বাবাকে ওর জীবন থেকে মুছে ফেলতে চায়। আমাদের সবার কাছে আমাদের বাবারা হিরো থাকে, কিন্তু ওই মানুষটা যদি আমাদের সামনে ভিলেন হিসেবে সামনে আসে সেটা মেনে নিতে সবারই কষ্ট হয়। ওরও হচ্ছে, এমনকি রূপ বলেছে কাল ও বা ওর পরিবার কেউ করতে আসবে না। আমি যেন ওদের পরে জানিয়ে দিই কি হয়েছে। সবটা জানার পর ওর মা আর বোন ও একই কথা বলেছে। ওনাদের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই। হুম, আর কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, আমি তোমাকে ভালোবাসি। এটা তো পুরনো কথা, নতুন কিছু বলেন। যতবার দেখা হয় ততবার একই কথা বলেন, অবশ্য যদিও শুনতে মন্দ লাগে না। বলেই মেঘ মুখ টিপে হাসল। তখন ধূসর বলল, সাধে তোমায় নিষ্ঠুর মেয়ে বলি, আমি এত সুন্দর করে ভালোবাসি বলি, আর তুমি বলছো মন্দ লাগে না। খুব খারাপ করে ফেলেছি, এই নিষ্ঠুর মেয়েটাকে ভালোবাসে। নেহাত আমি ভালো মানুষ, তাই তোমাকে কিছু বলি না। অন্য কেউ হলে না এতদিনে তোমার গালে থাপ্পড় দিয়ে বলতো, এই তোর মুখ নেই, আমাকে ভালোবাসি বলতে পারিস না। এই যে আমি হাজার বার লক্ষবার তোকে ভালোবাসি বলি, তোর মনে হয় না একবারের জবাব দিই? তুই বুঝিস না এতে আমার কত অভিমান হয়। এ কথা শুনে মেঘ হা করে থাকল, আর বুঝল আসলে ধূসর ওর নিজের মনোভাবই প্রকাশ করেছে যে তার ভীষণ অভিমান হয়। মেঘ কিছুক্ষণ পর বলল, আপনি কি ইনডিরেক্টলি আমাকে ভয় দেখালেন? আরে কোথায়, আমি তো অন্যদের কথা বললাম। আমি তো জানি মেঘ কিরকম, সে আমায় ভালোবাসে কিনা। সে মুখে বলুক আর না বলুক, আমি কিন্তু তার জীবনের সবসময় কার ইম্পর্টেন্ট মানুষ, ক্ষণিকের নয়। এটা সে আমায় নিজেই বলেছে। আমি কেন অভিমান করব? এ কথা শুনে মেঘ কিছু বলল না, ধূসরের দিকে এগিয়ে গিয়ে গালে একটা চুমু দিয়ে বলল, এবার সব অভিমান শেষ তো? হুম। যাই হোক, কথা শেষ, আমি গেলাম। আসলে মেঘের লজ্জা করছে, ও দৌড়ে ছাদ থেকে চলে গেল। ওরা ছাদেই এসেছিল কথা বলতে, এখানে কেউ নেই তাই। এদিকে কি হলো ধূসর ভাবতে লাগল, তারপর গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, এই যে তুমি আমায় ভালোবাসো, তবে মুখে বলো না, এটাও আমাকে আলাদা ভালো লাগার অনুভূতি দেয়। তুমি যে লুকিয়ে ভালোবাসতেই পছন্দ করো। মুখের কথায় নয়, কাজের দ্বারা নিজের ভালোবাসা প্রকাশ করো। তোমার এই মুখে প্রকাশহীন ভালোবাসাই যে আমার খুব ভালো লাগে মেঘপরি। ধূসর হেসে নিচে গেল। সবাই এখন নিচেই, এখন সবাই বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে।
ধূসর আসতেই দিশান ওর কাছে গিয়ে বলল, কিরে কই ছিলি, শ্বশুরবাড়ি থাকার ইচ্ছে আছে নাকি? আমার শ্বশুরবাড়ি আমি থাকলেই কি? তার মানে থাকার ইচ্ছে আছে, তাহলে থেকে যা। আমি বাবা আর মাকে বলছি। আরে ভাইয়া তুমিও না, আমি মজা করছিলাম, এখন থাকা যাবে না। হুম। এদিকে আয়মান চৌধুরী দিলরুবা খানমকে বললেন, আপনারা কিন্তু মুনের বিয়ের দুদিন আগেই আসবেন। চেষ্টা করব আয়মান ভাই, তবে আমরা না আসলেও ধূসর, নোলক, রোহিণী, রিমঝিমকে পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। দিলরুবা খানম মেঘকে জড়িয়ে ধরে বলল, সাবধানে থেকো, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। জি মা, আপনারাও সাবধানে যাবেন। সবাই সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। এদিকে মেঘ তো লজ্জায় ধূসরের সাথে কথা তো দূরে তাকায়নি। সবাই যেতেই আশা চৌধুরী বলল, মেঘের শ্বশুরবাড়ির সবাই কত ভালো, তাই না মায়মুনা? মায়মুনা চৌধুরী ছোট করে বলল, হুম। তা আয়না তোর কেমন লাগলো? তখন আয়না চৌধুরী মুখ বাঁকিয়ে বলল, ভালোই তো মনে হলো, দেখা যাক ভবিষ্যতে কি হয়। বলেই তিনি চলে যেতে গেলেন। সবাই সবার মতো নিজের কাজে যেতে নিল, সাথে মেঘ রুমে আসতে নিল। তখন আয়মান চৌধুরী বলল, মেঘ আম্মা একটু এখানে আসবেন? আয়মান চৌধুরী সোফায় বসেছিলেন, ওনার কথা শুনে সবাই ওনার দিকে ফিরলেন। মেঘ আয়মান চৌধুরীর কাছে এলো। মেঘ ওনার চোখের দিকে তাকালো, ওর আব্বার চোখ ছলছল করছে। তা দেখে মেঘ ওনার সামনে হাঁটু গেড়ে বসে ওনার হাত ধরে শান্ত স্বরে বলল, কি হয়েছে আব্বা, আপনি ঠিক আছেন? কিছুই হয় নাই আম্মা। তাহলে আপনার চোখ ছলছল করছে কেন আব্বা? আমার কাঁধে মাথা রাখবেন আম্মা? মেঘ মাথা ঝাঁকালো আর উঠে আব্বার কাঁধে মাথা রাখল। বাকি সবাই কিছুটা অবাক, মুনের কেমন যেন লাগছে, ও ভাবছে, কই সে তো কোনোদিন বাবার কাঁধে মাথা রাখেনি। না, তার বাবা কোনোদিন তাকে এভাবে বলেছে না, মেঘের মতো এত সুন্দর করে আম্মা আর আপনি বলে সম্বোধন করে। আচ্ছা, বাড়ির আর কেউ তো মেঘকে এত ভালোবাসে না, সবাই অবহেলা করে, কিন্তু বাবা কেন মেঘকে এত ভালোবাসে? তাও এমন ভালোবাসে যে কেউ হিংসা করবে। আমি তো বাড়ির বড় মেয়ে, তার বড় মেয়ে, সবাই বলে বড় মেয়েরা সবথেকে বেশি আদর পায়, কিন্তু মেঘ তো আমার থেকেও বেশি আদর পায়, সে তো বড় মেয়ে না। মেঘ তো কত সুন্দর করে আব্বা ডাকে, আবার আপনি বলে সম্বোধন করে, তাহলে কি আমার ভালোবাসায় খামতি আছে বাবার প্রতি? নাকি অন্য কিছু যা আমরা কেউ জানি না? সকলে ওদের দিকেই তাকিয়ে আছে। আয়মান চৌধুরী বললেন, আম্মা আপনি আমার কাঁধে মাথা রাখলে এত সুখ সুখ লাগে কেন? জানেন আম্মা, আজ নিজেকে সার্থক পিতা বলে মনে হচ্ছে। আমি আমার আম্মার জন্য সঠিক পাত্র ও সঠিক পরিবার নির্বাচন করতে পেরেছি। আমি ছাড়াও আমার আম্মা, আমার মেয়েকে কেউ এত ভালোবাসছে, খেয়াল রাখছে। আর এই যে বললেন না চোখ ছলছল করছে, এটা যে সুখের আম্মা। কিন্তু আম্মা, আমার যে এক অদ্ভুত কষ্ট হচ্ছে আম্মা। জানি না কেন প্রত্যেক কন্যা সন্তানের পিতার জীবনেই বোধহয় এই সময়টা আসে আম্মা। মেঘ চুপ করে আব্বার কথা শ্রবণ করতে লাগল। শেষের কথা শুনে মেঘের খুব কষ্ট হচ্ছে। আয়মান চৌধুরী থেমে বলল, আম্মা। হুম। আপনি কিছু বলবেন না? মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলল, না আব্বা, আমার চোখ দুটো যে ভীষণ জ্বালা করছে আব্বা। কিন্তু কেন আব্বা? কারণ আপনি কাঁদতে চাইছেন আম্মা। আপনি কাঁদতে চাইছেন? না আব্বা, আমি কাঁদতে চাইছি না। এই মেঘের কাদা বারণ। এই মেঘ ধূসর রাঙা মেঘের মধ্যে রয়েছে নানা ধাঁধা, একে কান্না মানায় না আব্বা। আপনি এবার ঘরে যান আম্মা। মেঘ দেরি না করে তাড়াতাড়ি ওপরে গেল, না হলে সবাই মেঘের কান্না দেখে ফেলবে, আর মেঘ চায় না এই বাড়ির কেউ তার কান্না দেখুক। সবাই বেশ অবাক হল মেঘকে এভাবে যেতে দেখে।
ও যেতেই মুন বলল, বাবা তুমি তো কখনো আমায় এইভাবে কাঁধে মাথা রাখতে বলনি, কিন্তু মেঘকে? কারণ তুমি কোনোদিন আমার কাঁধে মাথা রাখতে চাওনি। বলো তো কোনোদিন ইচ্ছে হয়েছে আমাকে বলেছ? মুন কোনোদিন ও বলেনি, আজ মেঘকে না দেখলে হয়তো তার ইচ্ছেও হতো না। ও নিজেকে সাইডে রেখে বলল, মেঘ হতো বলেনি আজকে? আজ বলেনি, কিন্তু আমার কাঁধে অনেকবার মাথা রেখেছে। ও যখন বলে আব্বা আমি আপনার কাঁধে মাথা রাখি, তখন ওই সময়টা মনে হয় আমার জীবনের শ্রেষ্ঠ সময়। ও আমার কাঁধে মাথা রাখলে আমার সুখ অনুভূত হয়। ওর যখন ইচ্ছে হয় তখনই বলে আব্বা আপনার কাঁধে একটু মাথা রাখি। আজ আমার ইচ্ছে হলো নিজের কাঁধে মেয়ের মাথাটা রেখে সুখ অনুভব করার জন্য, তাই বললাম। আমাকে আম্মা ডাকো না কেন বাবা? কারণ তুমি আমায় মেঘের মতো এত ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বাবা ডাকো না, তাই। তোমার কাছে বাবা ডাকটা একটা সম্বোধন, কিন্তু মেঘের কাছে তার আব্বা ডাকটা তার আবেগ, আমার প্রতি তার ভালোবাসা, তার শ্রদ্ধা। তুমি আমায় তুমি করে বলো, মেঘ আমায় আপনি বলে। তোমাদের ফিলোসফি হলো আপনি ডাকটা পরপর লাগে। তুমি ঠিক আছে, এটা কাছের, কিন্তু কাছের মানুষদের আপনি ডাকার মাঝে কতটা ভালোবাসা, কতটা শ্রদ্ধা মিশে থাকে, সেটার গভীরতা তুমি জানো না। এই যে একটু আগে আমি আর মেঘ আপনি বলে সম্বোধন করলাম, তোমার কোথাও মনে হয়েছে আমাদের মাঝে কিছু নেই, আমরা পর, নাকি আমাদের মাঝে ভালোবাসা নেই? এই এত কিছুর জন্যই আমি মেঘকে আম্মা ডাকি। এ কথা শুনে সকলের মাঝেই অন্যরকম একটা অনুভূতি কাজ করল। মুন নিজেকে কিছুটা ধিক্কার দিল। সবাই ওখানেই ছিল। মায়মুনা চৌধুরী আয়মান চৌধুরীর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তখন হুট করেই আজান বলল, আচ্ছা বাবা, তুমি আপুকে আমাদের থেকে এত বেশি ভালোবাসো কেন? তখন আয়মান চৌধুরী মুচকি হেসে বলল, এই বাড়িতে মেঘকে যে ভালোবাসার মানুষের বড্ড অভাব। এইটুকু ভালোবাসা না দিলে যে আমার আম্মা এতদিন বিলীন হয়ে যেত, সকলের অগোচরে কেউ খোঁজও রাখত না। এই যে দেখো মেঘ কত ভালো আছে, আসলে কি তাই? না, একদম না। আসলে তো মানুষ যতটা হাসি দেখায়, আসলেও কি তাদের মন অত খুশি থাকে? যতটা সুখী দেখায় মানুষ, আসলে তো দুঃখ তারা আড়ালে রাখে। আয়মান চৌধুরী কথাটা শেষ করে আবার বলল, আমার মেয়েটাকে একটু ভালোবাসলে কি তোমাদের খুব ক্ষতি হতো? এই মেয়েটা একা একা কতটা কষ্ট করেছে, কেউ খবর রেখেছ? রাখনি। অথচ আমি ওকে বেশি ভালোবাসি বলে নিজেদের সাথে ওর তুলনা করছ। আবার জিজ্ঞেস করছ কেন ভালোবাসি? এই যে আমি ওকে ভালোবাসি, এই জন্যই ও বেঁচে আছে, না হলে আরও আগেই ও থাক। অনেক কথা হয়েছে, আমি আর কিছু বলতে চাই না। বড় আপা, এক গ্লাস পানি দাও। সবাই মাথা নিচু করে আছে। আশা চৌধুরী পানি নিয়ে এলেন। উনি সোফায় বসে খেলেন। তখন আজান গিয়ে ওনার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি যদি কাসফিয়া আয়মান মেঘের আব্বাকে একটু আব্বা ডাকি, তাহলে কি সে রাগ করবে? এ কথা শুনে আয়মান চৌধুরী মুচকি হেসে বলল, সে একদম রাগ করবে না। তবে এর জন্য তোমাকে কাসফিয়া আয়মান মেঘের অনুমতি নিতে হবে। হাজার হোক, তার একমাত্র আব্বা আমি। আব্বা তো একটাই হয়, আবার দুটো হয় নাকি? হুম। আয়মান চৌধুরী ছেলের কথা শুনে হাসল। তখন মুন এগিয়ে এসে বলল, সরি বাবা, আসলে আমি তখন, যাই হোক সরি। আসলে এখন কি তুমিও আমায় আব্বা ডাকতে চাও? না, কারণ এখন বাবা থেকে আব্বা বললে বাবা নামক মানুষটা আমার কাছে অন্য হয়ে যাবে। আমার কাছে ওই বাবা সম্বোধনেই সব, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা। শুনে ভালো লাগল। তবে বাবাকে যে সম্বোধনেই ডাকা হোক না কেন, সেই বাবাই সব ছেলেমেয়েদের কাছে তাদের সুপারহিরো। সম্বোধনে কি আসে যায়, আসল তো মানুষটাই। হুম। বাবা, তোমায় একটু জড়িয়ে ধরি। হুম। মুন বাবাকে জড়িয়ে ধরল। অনেক বছর পর মুন এভাবে জড়িয়ে ধরল। সেই ছোটবেলায় ধরেছিল।
বাবাকে জড়িয়ে ধরতে পারা কিন্তু সহজ কাজ নয়। আজান ও জড়িয়ে ধরল। এই মুহূর্তটা তাদের বেস্ট মুহূর্তের মধ্যে একটা। মায়মুনা চৌধুরীর চোখে পানি এসে গেল। মেঘ রুমে এসে হাত মুখ ধুয়ে বের হলো। খুব কষ্ট হচ্ছিল। ভালোই হয়েছে আব্বা উপরে আসতে বলল, না হলে সবাই এই নিষ্ঠুর মেয়েটাকে কাঁদতে দেখে ফেলত। তার আব্বার কষ্ট যে তার সহ্য হয় না। আচ্ছা, তার আব্বা কি তার বিদায়ের কথা ভেবে ওরকম নাকি এমনি ইমোশনাল হয়ে পড়েছিল? মুখ ধুয়ে এখন আর কান্না পাচ্ছে না, সে কান্নাটাকে গিলে ফেলেছে। ও বিড়বিড় করে বলল, না আব্বার মুড বোধহয় ঠিক নেই, যাই আব্বার মুড ঠিক করে আসি, কালকের খবরটাও তো দিতে হবে। রাতে দেব না, এখন দেব। যাই এখনই বলে আসি, আব্বা খুশি হবে। ভেবেই রুম থেকে বের হলো। তার ওপর থেকে দেখতে পেল মুন আর আজান ওর বাবাকে জড়িয়ে ধরে আছে। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকল না, তবে ও বেশ খুশি হল। বাবার মুখে হাসি দেখে ও আর নিচে নামল না। শরীরটা ক্লান্ত লাগছে, একটু ঘুমানো যাক, বাকিটা রাতে করে নেবে। ও রুমে গিয়ে সূরা রহমান ছাড়ল, তারপর শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল। ধূসররা বাড়ি ফিরেছে, সকলে ফ্রেশ হয়ে নিচে নামল। আজ যেহেতু সবাই বাড়ি, তাই ফ্যামিলি টাইম, সবাই মিলে আড্ডা দেবে। সবাই বসে পড়ল। সবার প্রথমে নোলক বলল, তো আমার বাড়ির সদস্যগণ, আমার ভাবির বাপের বাড়ি ভাইয়ার শ্বশুর বাড়ি কেমন লাগল? তখন দিলরুবা খানম বললেন, ভালোই তো, মানুষগুলোও ভালো, তবে মেঘের ছোট ফুপু উনি আমাদের থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলেছে। তাছাড়া মনে হলো মেঘের সাথে মেঘের মায়ের সম্পর্ক স্বাভাবিক না। উনি যখন মেঘ বলে ডাকল, মেঘ এক প্রকার চমকে উঠেছিল। বোধহয় হুট করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, মেঘ নামটাও শুনেনি। তখন রোহিণী বলল, শুধু মায়ের সাথে না, বোনের সাথেও সম্পর্ক স্বাভাবিক না। ওর বোন আমাকে জিজ্ঞেস করেছিল আমাদের সাথে মেঘের এত সখ্যতা কেন। সব বলার পরে বলল, মেঘ নিজের ফ্ল্যাটে থাকতো দেখে জানে না। এ কেমন বোন, নিজের বোনের খবর রাখে না। আচ্ছা, তাদের ব্যাপার তারা বুঝে নেবে, আমাদের ভেবে লাভ নেই, তবে সেরকম কিছু হলে আব্বা আমাদের বলতেন। ধূসরের কথা শুনে দিলরুবা খানম বললেন, সেটাই। তা ধূসর, তুই সত্যিই ওখানে গিয়ে বাড়ি যাসনি তো? তোমার কি মনে হয়? তোকে বিশ্বাস নেই কেন? এখন কি সব বিশ্বাস তোমার বৌমাকে করো নাকি? ওকে ফাইন, তাকে জিজ্ঞেস করো আমি সে বাড়ির ভেতরে গিয়েছি নাকি। ওকে পরে কথা হলে জিজ্ঞেস করে নিব। ও এখন ওর মতো থাকুক। ধূসর মিথ্যে বলল না, কিন্তু ওর কথার মানে কেউ বুঝতেই পারল না। ও বলল বাড়ির ভেতরে গিয়েছে কিনা জিজ্ঞেস করতে, কারণ ও বাড়ির ভেতরে যায়নি। এটা বলে নি বাড়ি গিয়েছে কিনা। ধূসররা কিছুক্ষণ আড্ডা দিয়ে নিজের চলে রুমে গিয়ে ধূসর একটা ছবি বের করে বলল, তোকে কাল খুব মনে পড়ছিল রে, ওই বাড়ির দিকে তাকিয়ে বোধহয় তোর হাসি শুনতে পেলাম প্রথমে। কি হাসি খুশি থাকতাম আমরা, তুই কোথায়? তোকে কি আমরা কোনোদিন পাব না? জানিস, মাকে কিন্তু বলিনি আমি ওখানে গিয়েছিলাম, না হলে মা যে কষ্ট পেত। তুই কোথায় হারিয়ে গেলি? তোকে যে আমি খুব মিস করি। ফিরে আয় না আমাদের কাছে। আচ্ছা, তুই ঠিক আছিস তো? সবাই তো বলে তুই নেই, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, তোকে ভীষণ ভালোবাসি পিচ্ছি। খবর শুনছ? ওই জামানকে তো ধরে ফেলেছে পুলিশ। এখন কি হবে যদি তোমার নাম বলে দেয়? এ কথা শুনে বর্ষ নামক লোকটি বোধহয় মজার কিছু শুনল। সে হাসতে লাগল আর বলল, আমার নাম বলে কি হবে? সে কি আমাদের দেখেছে? কোনোদিন না দেখেনি। আর আমার নাম বলার আগেই আমি তাকে ছাড়িয়ে আনব। তুমি বেস্ট লয়ারকে হায়ার করো, যত টাকা লাগে লাগুক, তাকে বের করার ব্যবস্থা করো। কারণ সে হলো আমাদের তুরুপের তাস। তার মাধ্যমে আমি কত টাকা ইনকাম করেছি তা তোমার ধারণার বাইরে। তাকে এই মুহূর্তে বের করা কঠিন, কারণ তার ওপর অনেক বড় বড় অভিযোগ আনা হয়েছে। অবৈধ ওষুধ তৈরি,
মানুষের ক্ষতি করা, মেরে ফেলা, ভুলভাল ওষুধ দেওয়া, সব রকমের অভিযোগ দেওয়া হয়েছে। আচ্ছা, তা কাল কোর্টে কোনো লয়ার অপোজিটে থাকবে? সেসব জানো না হলে কাল ওই লয়ারকে সরিয়ে ফেলো। জানি না কে থাকবে, সেটা জানতে পারিনি, সেটা সিক্রেট রাখা হয়েছে। এটা সেই লয়ার নিজেই করেছে যাতে সে সুরক্ষিত থাকে। আমার মনে হয় তার কাছে জামানের বিরুদ্ধে কোনো সলিড প্রমাণ আছে, না হলে সে নিজেকে কেন আড়াল করবে? যদি আমরা জেনে তার ক্ষতি করে দিই, আর ব্যাপারটা এত তাড়াতাড়ি হচ্ছে যে কোনো কুল কিনারা পাচ্ছি না। আজই ধরেছে আর কালই কোর্টে নেবে। এটা আগে থেকেই প্ল্যান করা মনে হচ্ছে যাতে আমরা কিছু না করতে পারি। তাহলে তো মুশকিল, ধরা পড়ার একটা চান্স আছে। কি করা যায় নিজেকে বাঁচাতে? ওকে যদি পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়। আর সে আমার নাম বলবেও না, কারণ সে জানে আমার নাম সামনে আসলে তার পরিবার শেষ, আর সে যে তার পরিবারকে অনেক ভালোবাসে। দরকার পড়ে সে নিজেই সমস্ত কিছু নিজের ওপর চাপিয়ে নেবে, চাপিয়ে যাতে নেয়। এই জন্য আমি আজ রাতে তার সাথে লুকিয়ে দেখা করব। আমার কেউ কিছু করতে পারবে না। যদি ধরা পড়ো, আমাকে ধরা সহজ নয়, তুমি নিশ্চিন্তে থাকো। তুমি যাও, গিয়ে তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে, কাল কি তুমি যাবে কোর্টে? না গেলে দেখব কিভাবে জামানের কি হলো আর লয়ারটাকে। অবশ্যই যাব। এখন তুমি যাও। লোকটা যেতেই সে কুটিল হাসল। আয়মান চৌধুরী মেঘের রুমে এলো। ঘরটা অন্ধকার। মেঘ ফ্যান ছেড়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে। ফোনে এখনো সুরাটা চলছে, বোধহয় শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছে। তিনি গিয়ে সুরাটা অফ করে মেঘের কপালে চুমু খেয়ে বের হলেন। উনি গিয়ে ওনার বেলকনির চেয়ারটাতে বসে মেঘের ছোটবেলার কথা মনে করলেন। মেঘ একদম ওনার মায়ের মতো হয়েছিল দেখে। সে সবসময় মেঘকে গিয়ে আম্মা বলতো। মেঘও খিলখিল করে হাসতো। মেঘকে কেউ শিখিয়ে দেয়নি আব্বা বলতে, সে নিজ থেকেই আব্বা আব্বা আমার আব্বা বলতো আধো আধো বলিতে। তখন আয়মান চৌধুরী যেন নিজের সেরা সুখ পেতেন। কারণ তিনি তার বাবাকে অনেক সম্মান করতেন, আব্বা বলতেন, আপনি বলে সম্বোধন করতেন। তাই মেঘকে সে আপনি বলে সম্বোধন করত। নিজের আম্মার মতো মেঘও তার দেখাদেখি আপনি সম্বোধন করত। এভাবেই শুরু হয় বাবা মেয়ের একে অপরের আপনি সম্বোধন। ভাবতে ভাবতে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, কিন্তু ভাবনার জগতে একটু আগাতেই তার হৃদয় ভরাকান্ত হয়ে গেল। কাজের আর পরিবারের মধ্যে তিনি একটু করে মেঘকে ভুলতে বসেছিলেন। সেদিন ওভাবে মেঘ না বললে হয়তো মেয়েটার সাথে তার এত সখ্যতা তৈরি হতো না। তিনিও মেঘের খবর রাখত না। তিনি বিড়বিড় করে বলল, মেঘ আম্মা, আমারে মাফ করে দিন আগের জন্য। ভুল শুধরানোর জন্য শুক্রিয়া আম্মা। তিনি আগের কথা ভাবতে লাগলেন। মেঘের তখন 5 বছর। দুপুরে বাড়ির সবাই বোধহয় খেয়েছে, আর মেঘকে ওর মা খাবার জন্য প্লেটে খাবার বেড়ে দিয়ে চলে গেছেন। কারণ মেঘ আরও আগে থেকেই নিজ হাতে খাবার খায়। কেউ নেই ড্রয়িং রুমে, শুধু আয়মান চৌধুরী সোফায় বসে কারো সাথে ফোনে কথা বলছিলেন। মেঘ গুটি গুটি পায়ে আব্বার কাছে গিয়ে বলল, আব্বা আপনি কি ব্যস্ত? মেয়েকে দেখে তিনি ফোন কানে রেখেই বললেন, আর 2 মিনিট। আয়মান চৌধুরী 2 মিনিটের জায়গায় 10 মিনিট লাগিয়ে দিলেন। মেঘ তখনও ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। ফোন রেখে ঘুরতে মেঘকে নজরে এলো। সে বলল, মেঘ আম্মা দাঁড়িয়ে আছেন কেন এতক্ষণ? কিছু বলবেন? আপনি তো ব্যস্ত ছিলেন আব্বা, তাই আপনার জন্য অপেক্ষা করছিলাম। তার মনে পড়ল কথার মাঝে 2 মিনিট বলেছিল, কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এতক্ষণ ও এখানেই দাঁড়িয়েছিল, কাজটা ঠিক করেননি তিনি। তিনি মেয়েকে ধরে সোফায় বসালেন আর বললেন,
ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন কেন? আসলে আব্বা আজ খেলতে গিয়ে হাত কেটে গেছে, আপনি একটু আমায় খাইয়ে দেবেন। মাকে বলেছিলাম, উনি বললেন উনি ব্যস্ত, খাইয়ে দিতে পারবে না। অবশ্য তাকে বা আপনাকে বলতাম না, কিন্তু হাত খুব জ্বলে আব্বা, আমার ভীষণ কষ্ট হয়, তাই আপনি যদি। মেঘের প্রতি মায়মুনা চৌধুরীর অবজ্ঞা অবহেলা আয়মান চৌধুরী আগেই টের পেয়েছিলেন, কিন্তু এটা যে এতটা রূপ ধারণ করেছে উনি বুঝতে পারেননি। কি এমন কাজ পড়ল যে মেয়ের হাত কেটে গিয়েছে, খাইয়ে দিতে পারল না? তিনি মেয়েকে কোলে বসিয়ে ভাত মেখে খাওয়াতে লাগলেন। খাওয়া শেষ করে মেঘ বলল, আচ্ছা আব্বা, আমাকে কেউ মুন আপুর মতো ভালোবাসে না কেন? মা, ও তো মুন আপুকে কত ভালোবাসে, এর আগে মুন আপুর হাত কেটে গিয়েছিল, মা খাইয়ে দিল। হাত কেটে গিয়েছিল বলে বাড়ির সবাই কত আদর করল, কাকাই তো চকলেটও এনে দিল। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমি কি করেছি আব্বা? আমায় কেন কেউ ভালোবাসে না? মেয়ের কথা শুনে তিনি বুঝতে পারলেন তার ভুল হয়ে গেছে, মেয়েটাকে এভাবে ছেড়ে দেওয়া উচিত হয়নি। তবে তার মেয়ে যে বুঝদার হয়ে গেছে সেটা সে বুঝে গেছে। আয়মান চৌধুরী বললেন, আমি তো আপনাকে ভালোবাসি আম্মা, এরপর থেকে কিছু হলে আর কাউকে না বলে আমায় বলবেন। অফিসে থাকলে ফোন করে বলবেন। বুঝেছেন আম্মা? বুঝেছি আব্বা, আর কাউকে বলবো না, শুধু আপনাকেই বলবো। আমিও আপনাকে ভালোবাসি আব্বা, খুব ভালোবাসি। এরপর থেকেই শুরু হলো বাবা মেয়ের পরিবারের মাঝে থেকেও আলাদা পথচলা। মেঘ সবসময় আর কাউকে কিছু না বলে শুধু আব্বাকেই বলত। এরপর থেকেই হয়ে উঠল একে অপরের সঙ্গী। কত রাজ আছে তাদের মধ্যে, এটা শুধু তারাই বলতে পারবে। এই জন্যই তো যখন সবাই মেঘকে খুনি বলল তখনও সে তার মেয়েকেই আগলে রেখেছিলেন, কারণ তিনি জানেন মেঘ কিছুই করেনি। এরপর থেকেই শুরু হলো বাবা মেয়ের অদ্ভুত সম্পর্ক, বন্ধুত্বের গাঢ় বন্ধন। সবকিছু ভেবে তিনি হাসলেন আর বললেন, আপনাকে খুব ভালোবাসি আম্মা, আপনি হলেন আমার এই স্বার্থপর দুনিয়ার নিঃস্বার্থ বিশ্বস্ত বন্ধু। আমি আপনাকে হারাতে চাই না আম্মা, সবসময় আমার কাছে রাখতে চাই আম্মা। কিন্তু কি করার আম্মা, প্রকৃতির নিয়ম। সবাই যে আপনাকে হারানোর জন্য উঠে পড়ে লেগেছে আম্মা। কিন্তু আপনি আমার থেকে কখনো হারায়েন না আম্মা, এই ধূসররাঙা মেঘ রহস্যময় মেয়েটাকে বিলীন হতে দিয়েন না। আপনি আপনার লক্ষ্যে স্থির থাইকেন আর নিজেকে সামলিয়ে রাইখেন। আমি আপনাকে ভীষণ ভালোবাসি আম্মা। আয়মান চৌধুরীকে দেখে পেছনে মায়মুনা চৌধুরী ও রুমে ঢুকলেন। এতক্ষণ দাঁড়িয়ে আয়মান চৌধুরীকে দেখছিলেন, কিন্তু আয়মান চৌধুরীর কথা শুনে তিনি চমকে গেলেন। এসব তিনি কি বলছেন? হুট করেই তার মেঘের জন্য কষ্ট হচ্ছে, মেয়েটার জন্য তিনি কি বেশি নিষ্ঠুর হয়েছেন? না, এসব মেঘের জন্য সে কি ভাবছে? সে একজন খুনি, তার জন্য সহানুভূতি মানায় না। কিন্তু ভেতর থেকে হয়তো আওয়াজ আসল, যে নেই তার জন্য তুমি কষ্ট দিচ্ছ তাকে, আর যে আছে তাকে আরো কষ্ট দিতে দিতে এই মেয়েটিকেও কষ্টের অথই সাগরে ফেলে দিয়েছ। আজ তোমার মেয়েকে দেখছ, তোমার মেঘ ডাকায় সে চমকে উঠেছিল, তার চোখ ছলছল করছিল। তার চোখে মুখে তোমার ভালোবাসা পাওয়ার আকুতি দেখনি। সে তো কখনো তোমায় কখনো বিরক্ত করেনি, তোমায় ভালোবাসে বলে তোমার বলায় জেনেও নিজের ক্ষতি করেছে। তোমার মনে নেই চিংড়ি মাছের ঘটনা, যার জন্য আজও তুমি না চাইতেও মেঘের দুর্বলতা মনে রেখেছ, আর আজ সবার সামনে বলেও ফেললে। মায়মুনা চৌধুরী বিছানায় বসে পড়ল। তার ভীষণ কষ্ট হচ্ছে। মেঘের অসহায় চোখে মুখে দুঃখের ছাপ, সেই লাল লাল কান্না ভেজা মুখ, অসহায় চোখ মুখে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা। মেঘের সেই মুখটা মনে পড়লেই তার বুক ভার হয়ে আসে। সে তো মা, যতই হোক সে একজন মা। তিনি চোখ বন্ধ করে নিল। মেঘের তখন 12 বছর। মন বায়না করল তার চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, তাই মেয়ের বায়না রাখতে মায়মুনা চৌধুরী শুধু চিংড়ি মাছের আইটেম করলেন। এদিকে যে মেঘের চিংড়ি মাছে অ্যালার্জি সেটা বোধহয় জেনেও ভুলে গিয়েছিলেন।
বাড়িতে তেমন কেউ ছিল না, সবাই নিজের কাজে। মেঘ আর মুন স্কুল থেকে ফিরে খেতে বসল। সব চিংড়ি মাছের আইটেম দেখে মেঘ বলল, মা আর কিছু রান্না করেননি? না। আমাকে একটা ডিম ভেজে দিবেন? যা আছে তাই দিয়েই খাও। এখন তোমার জন্য আলাদা করে আবার ডিম ভাজতে হবে কেন? আসলে মা। আচ্ছা খাবো না, আমি গেলাম। আসলে নকলে ছাড়ো আর একদম ঢং দেখাবে না, দিন দিন তোমার অভদ্রতা বেশি বেড়ে যাচ্ছে। এই নাও চিংড়ি মাছ তরকারি, তোমার প্লেটে বেড়ে দিলাম, খাও। কোনো কথা না, চুপচাপ খাবে, দেখছো না মুন চুপ করে খাচ্ছে। এ কথা শুনে মেঘ ছোট করে বলল, আচ্ছা ঠিক আছে। বলেই মেঘ ভয় ভয় খেতে লাগলো। আসলে চিংড়ি মাছে তার বেশি অ্যালার্জি, ভুলেও একটু পাতে পড়লেই 5 মিনিট পর থেকে চুলকাতে প্লাস সারা শরীর চাকা চাকা লাল হয়ে দাগ হয়ে যাবে। ও কোনো রকমে খেল, কয়েক লুকমা খেল, তারপর ভাত পাতে রেখেই হাত ধুয়ে ওপরে চলে গেল। মেঘের মা দেখেও কিছু বলল না। ঘরে গিয়ে মেঘের পাগল পাগল অবস্থা ও অ্যালার্জির ওষুধ খুঁজতে লাগল। এদিকে খুব কষ্ট হচ্ছে, শরীর যেন ব্যথায় আসার হয়ে আসছে। ও না পেরে ফ্লোরে বসে পড়ল, বিছানায় হেলান দিয়ে বসল, চোখ দিয়ে পানি পড়ছে। না খেয়ে থাকলেও বোধহয় ভালো হতো। রুমের পাশে দিয়ে তখন মায়মুনা চৌধুরী যাচ্ছিল। মেঘকে বসে থাকতে দেখে তিনি না চাইতেও এগিয়ে আসলো, কারণ মেঘ ফ্লোরে বসার মেয়ে না। রুমে ঢুকতেই কান্নার আওয়াজ পেল। তিনি আরও এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে তোমার, এভাবে ফ্লোরে হবে আছো কেন? মেঘ তখনই অসহায় চোখে মায়মুনা চৌধুরীর দিকে তাকালো। মেঘের মুখ দেখে তিনি চমকে উঠল, জায়গায় জায়গায় লাল চাকা চাকা হয়ে গেছে, চোখে মুখে দুঃখের ছাপ। মেঘ কষ্ট করে উঠে দাঁড়ালো আর মুখ দিয়ে ব্যর্থ হাসি ফোটানোর চেষ্টা করে বলল, আসলে চিংড়ি মাছে তো অ্যালার্জি, কিন্তু অ্যালার্জির ওষুধটা খুঁজে পাচ্ছি না। শরীরটা ভীষণ চুলকাচ্ছে, ব্যথা করছে আর জ্বলছেও। আপনার কাছে কি ওষুধ আছে? তাহলে একটু এনে দিবেন প্লিজ, আমার না খুব কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, প্লিজ এটুকু করুন, আর কিছু করতে বলবো না প্লিজ। মায়মুনা চৌধুরী মেয়ের কথা শুনে চোখ ছলছল করে উঠল। তখনই দৌড়ে রুমে গিয়ে ওষুধ নিয়ে এলেন। ততক্ষণে মেঘ বিছানায় শুয়ে পড়েছে। উনি আসতেই মেঘ ওষুধ খেয়ে নিল আর বলল, শুক্রিয়া। মেঘ আর কিছু বলল না, চোখ বন্ধ করে ফেলল। তখন মেঘের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। তা দেখে তার সেদিনের মতো মনে হয়েছিল। সে নিষ্ঠুর মা, কি করে সে ভুলে গেল তার মেয়ের চিংড়ি মাছে অ্যালার্জি। ভালো না বাসলো এটুকু তো মনে রাখতে পারত, একটু ডিম ভেজে দিতে পারত। উল্টো বকাঝকা করে তাকে খাওয়ালো। মেঘ তো খেতে চায়নি, সে এক প্রকার জোর করেই খাইয়েছে। এরপর থেকে মেঘের জন্য চিংড়ি মাছটার কথা মনে রাখে। মায়মুনা চৌধুরীর চোখ থেকে মেঘের জন্য আজ দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু সে চোখ মুছে নিজের কাজে মনোযোগ দিলেন। সে চায় না ওই নিষ্ঠুর মেয়েটাকে ভালোবাসতে। রাতে সবাই একসাথে খেতে বসল। সেই মুহূর্তের পর আজানের সাথে মেঘের দেখা হয়নি। তাই মেঘকে দেখেই বলল, মেঘ আপু। হুম বল। তোমার আব্বাকে যদি আব্বা ডাকি তুমি কি রাগ করবে? তা হুট করে আব্বা ডাকতে ইচ্ছে হলো কেন, আর আমাকেই জিজ্ঞেস করছিস কেন? হুট করেই ইচ্ছে হলো তাই, আর বাবাকে বলেছিলাম, বাবা বলেছে তোমার থেকে অনুমতি নিতে। ও আচ্ছা, তবে শোন, যদি তুই যে নামে ডেকে কমফোর্টেবল সেই নামে ডাকবি। এখানে বাবা, আব্বা, আব্বু এগুলো ম্যাটার করে না। সম্বোধনে কি আসে যায়, মূলত তো সেই মানুষটা। তুই যদি বাবা ডেকে কমফোর্টেবল ফিল করিস তাহলে সেটাই ডাকবি, আগে যেরকম ডাকতি। আর যদি আব্বা ডেকে কমফোর্টেবল ফিল করিস তাহলে তাতেই ডাকবি, তোর ইচ্ছে। তবে কি মন থেকে যে ডাকটা আসে সেটাই বেস্ট। এখন বল কি ডাকতে চাস? তাহলে আব্বা ক্যান্সেল। তখন আবেগী হয়ে বলেছিলাম, আমি তো বাবাই ডাকবো, এটাই ফাইনাল। ওকে ড্যাডি। মেঘের কথা শুনে সবাই শুনল। আয়মান চৌধুরী খুশি হলেন।
তবে আজানের ড্যাডি শুনে আয়মান চৌধুরী একটু আজানের দিকে তাকালো আর বলল, ড্যাডি কি তাহলে তোমার মন থেকে আসলো আজান বাবা? ভুলে মুখ থেকে বেরিয়ে গেছে, সরি বাবা। ওকে আব্বা, খাওয়ার পর আপনার সাথে কিছু কথা ছিল, খাওয়া শেষ করে স্টাডি রুমে আসবেন। আপনি কি বলবেন? আমি জানি সে ব্যাপারে সমস্যা নেই আম্মা, আমি নিজে আপনাকে পৌঁছে দিয়ে আসব সববারের মতো। ঠিক আছে আব্বা। পরদিন ফজরের আজান কানে আসতেই চোখ খুলল মেঘ। ঘুম থেকে ওঠার দোয়া পড়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ওযু করে ফজরের নামাজ পড়ে নিল। সবার জন্য দোয়া করল, আজকের দিনটার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করল। এরপর উঠে নিজের সব কাগজপত্র ঠিক করে নিল। কি কি পয়েন্ট করেছে আবারও চেক করল। 7টার দিকে গোসল করে রেডি হলো, তারপর নাস্তা করে 8টার দিকে কালো বোরকা, কালো হিজাব আর নিকাব পরল। তখন ওর বাবা ওর রুমে এলো আর বলল, আম্মা আপনি রেডি? জি আব্বা। সব গুছিয়ে নিয়েছেন তো? জি আব্বা, চলুন। আয়মান চৌধুরী মেঘের কপালে চুমু দিয়ে বলল, আজও আপনি জিতবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আব্বা, সব গুছিয়ে নিয়েছি, এইবারও আমার জয় হবে। আপনি শুধু দোয়া করবেন সব যেন সহজ হয়। তাকে আমি সর্বোচ্চ শাস্তি দিব বাবা, কারণ সে আমার আব্বার ক্ষতি করতে চেয়েছিল, আপনাকে ভুল ওষুধ দিয়েছিল। আমি যদি না বুঝতাম তাহলে এতদিনে আপনার অবস্থা আরও খারাপ হতো আব্বা। সঠিক সময় অন্য ডক্টর দেখিয়েছেন বলেই তো আমি ঠিক আছি আম্মা। ইনশাআল্লাহ রোকন ওর কৃতকর্মের শাস্তি পাবে। এখন চলুন যাই, আপনার দেরি হয়ে যাবে। হুম। মেঘ আর আয়মান চৌধুরী নিচে নামল। মেঘের হাতে ফাইল। কেউ মেঘের লয়ার হওয়া নিয়ে কিছু জানে না। সবাই ভাবল হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে। কেউ কিছু বলল না। ওরা কোর্টে পৌঁছালো। মেঘ গাড়ি থেকে নেমে দেখল ধূসর আগেই দাঁড়িয়ে অপেক্ষা করছে ওদের জন্য। আয়মান চৌধুরী নামলেন না, বেস্ট অফ লাক বলে চলে গেলেন। ধূসরের কাছে যেতেই ধূসর বলল, আসসালামু আলাইকুম ব্যারিস্টার ম্যাডাম। ওয়ালাইকুমুস সালাম। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই তো 5 মিনিট। ভেতরে যাওয়া যাক। হুম চলুন। আর হ্যাঁ, বেস্ট অফ লাক মাই ডিয়ার ওয়াইফি। শুক্রিয়া মাই ডিয়ার হাজবেন্ড। অতঃপর 10টায় কোর্টের কার্যক্রম শুরু হল। কিন্তু অবাক করা বিষয় হল, রুকনুজ্জামান প্রথমেই সব স্বীকার করলেন যে তিনি এ কাজের সাথে জড়িত। এমনকি মেইন কালপ্রিট উনি নিজেই। এ কথা শুনে মেঘ অবজেকশন দিয়ে দাঁড়িয়ে পড়ল। সকলে অবাক, কারণ এমনকি রুকনুজ্জামান নিজে। অতঃপর মেঘ কোর্টের কাছে সেদিনের ভিডিও ক্লিপ দেখালো আর বলল মেইন কালপ্রিটকে ধরার জন্য। এই কেসটা মেঘ সহজেই জিতে গেল। এদিকে কোর্টের ভেতরে একজনের হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। তার ইচ্ছে করছে এখনই মেঘকে উড়িয়ে দিতে, কিন্তু পসিবল না। সে বুঝতে পারল সেদিন রাতে আর কেউ না এই ছিল। সে রাগে আগেই কোর্ট ছেড়ে চলে গেল, মেঘকে সে দেখে নেবে। তবে অবাক করা বিষয়, ধূসরের আজ কিছুই করতে হয়নি। কারণ রুকনুজ্জামান নিজেই স্বীকার করেছে। কাজটা এত সহজ হবে মেঘ বা ধূসর কেউ ভাবতে পারেনি। এদিকে সবাই মেঘকে শুভেচ্ছা জানাল। মেঘ নিজেও একজন নামকরা লয়ার, এখনও কোনো কেস হারেনি ইয়াংস্টারদের কাছে। কাসফিয়া আয়মান মেঘ একজন আইডল। অনেক কঠিন কেস ও মেঘ জিতে গেছে নিজের বুদ্ধিমত্তা দিয়ে। ধূসর মেঘকে বাড়ি পৌঁছে দেবে। গাড়িতে উঠতেই ধূসর বলল, আরও একটা জয় নিজের ঝুড়িতে নেওয়ার জন্য শুভেচ্ছা। শুক্রিয়া। চলো আজ আমাকে বিরিয়ানি ট্রিট দেবে। আমার টাকা বেশি হয়েছে নাকি আপনাকে ট্রিট দেব? সমস্যা নেই, চলুন, আমার হাজবেন্ড আপনাকে ট্রিট দেবে। বলেই মেঘ মুচকি হাসল। তা দেখে ধূসর বলল, বেশি ধুরন্ধর মেয়ে তুমি, তোমাকে টেক্কা দেওয়া কার সাধ্য? আমি ট্রিট চাইলাম আর বিলটা তুমি আমার ওপরের ঝাড়লে। একদিন বাগে পাই সবকিছুর শোধ নেব পই পই করে।
হুম নিয়েন। অবশ্য তোমার জামাইয়ের টাকার অভাব নাকি, চলো তোমার জামাইই বিল দেবে। একটা কাজ করলে কেমন হয়, আমরা রেস্টুরেন্টে না গিয়ে যদি আমি রান্না করি আপনার জন্য? ওকে, তাহলে প্ল্যান ক্যান্সেল। আমি আমার বউয়ের হাতে রান্না বিরিয়ানিটাই খাবো। আমার বউয়ের রান্নার হাত মাশাআল্লাহ। কিন্তু এখন কিভাবে? এখন তো আমাকে হাসপাতালে যেতে হবে, 3 দিন যাইনি। রান্না করে আমি নিজে যাব আপনাকে দিতে। এবার খুশি? খুশি মানে খুব খুশি। আমি তোমাকে ভালোবাসি। ছন্দটা দারুণ না? সত্যি ছন্দটা দারুণ। ধূসর এহসান শুভ্র, তাই না? নিষ্ঠুর মেয়ে একটা। এই যে আপনি সববার আমাকে নিষ্ঠুর বলেন, আমি যদি আপনাকে নিষ্ঠুর বলি আপনার কেমন লাগবে? তুমি বলবে কেন আমাকে কি নিষ্ঠুর নাকি তুমি নিষ্ঠুর? এই জন্যই তো তোমায় নিষ্ঠুর বলি। এই আমাকে নিষ্ঠুর বলেন, একসময় যদি আপনি নিষ্ঠুরতার প্রমাণ দেন তখন কি বলবো? কাছের মানুষেরা যখন নিষ্ঠুরতার প্রমাণ দেয় তখন মেনে নিতে পারি না আমি। ধূসর মেঘের দিকে তাকালো, মেঘ স্থির হয়েই ওর দিকে তাকিয়ে আছে। কিন্তু ও কেন এরকম বলল? ধূসর আলতো করে বলল, এই ধূসর এহসান শুভ্র তোমায় কথা দিচ্ছে কখনো সে নিষ্ঠুর হবে না আর না কোনো নিষ্ঠুরতার প্রমাণ দেবে। আমি তোমায় ভালোবাসি মিস কাসফিয়া আয়মান। মেঘ মেঘ কিছু বলবে তার আগেই মেঘের ফোনে একটা ফোন এলো। ও মুচকি হেসে ফোনটা ধরল। ওপাশ থেকে কি বলল শোনা গেল না। ততক্ষণে বাড়ি এসে গেছে। ধূসর মেঘের কথা বলা শেষ হওয়ার জন্য অপেক্ষা করল। সব শেষে মেঘ বলল, সমস্যা নেই, আপনার জিনিস আপনার কাছে বিকেলে পৌঁছে যাবে। আমি নিজ হাতে আপনাকে খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। মেঘ ফোন রাখল। তখন ধূসর বলল, কাকে নিজ হাতে খাওয়াবে? আজ আমার জীবনের 2 জন ইম্পর্টেন্ট মানুষ আমার কাছে বিরিয়ানি খেতে চেয়েছে, তার মধ্যে সেও একজন। আপনার সাথে হাসপাতালে দেখা হবে, আসছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। মেঘ গাড়ি নেমে ভেতরে ঢুকল। এদিকে ধূসর ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়েটার কথা মাঝে মাঝে সে বোঝে না। একটু আগে কি বলছিল, তার মানে কি মেঘ তাকে নিয়ে ভয় পায়? ওর কি কাছের মানুষদের নিয়ে ভয়? কখন না তারা নিষ্ঠুরতার প্রমাণ দেয়, তাই কি ও ওর ভালোবাসা প্রকাশ করে না? ও কি ভালোবাসা প্রকাশ করতে ভয় পায় নাকি ভালোবাসতে? আরেক ইম্পর্টেন্ট মানুষটাই বা কে, যাকে ও নিজ হাতে খাওয়াবে? চলবে।